হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভালো নেই। বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই ভালোবাসা জানিয়ে আমি এখানে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো তোমরা প্লিজ আমার এই কথাটা শোনো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। তো কোথা থেকে শুরু করব বুঝে উঠতে পারছি না। কি বলবো সেটাও বুঝে উঠতে পারছি না। আমার নিজের অভিজ্ঞতাতে, আর আমার নিজের সাথে, মানে আমার সাথে নয়, আমার মেয়ের সাথে যে দুর্ঘটনাটা ঘটেছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আমি। তো তোমাদের অনুরোধ, সকল ইউটিউব বন্ধুদের অনুরোধ, যে বুঝে সুঝে রাস্তাঘাটে চলাফেরা করো, আর বুঝে সুঝে নিজেদের মানে ডিসিশানটা নেবার চেষ্টা করো। আর সকলের ঘরে মেয়ে আছে, বাচ্চা আছে, তাদেরও বলবো যে খুব সাবধানে রেখো। এখন দিনকাল প্রচণ্ড খারাপ, আমার নিজের অভিজ্ঞতা থেকে এটা হয়ে গেছে, সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। তো আমি 26 তারিখ, 26শে জুলাই আমার মেয়েকে একটুখানি সন্ধেবেলা, মানে সন্ধেবেলা নয়, এই 3টে সাড়ে 3টে নাগাদ একটু খুব বকাবকি করি। আমার খুব শরীর খারাপ, সেটা আমার কি আছে না আছে সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো বকাবকি করতে আমার মেয়ে বলে যে আমি ট্রেনিং করব, তারপরে ঘরে কাজ করব। আমি কত দিকে করব, আমি আমি পারি না এত কাজ করতে। তো বলতে তখন আমি বললাম যে একটু তো কিছু করতে হবে। সব সময় মা করে দেবে, সব সময় বাবা করে দেবে, সব সময় বন্ধুরা করে দেবে, তা তো না। তো আমি খুব একটু বকাবকি করেছিলাম বলে ও ঘর থেকে বাইরে বেরিয়ে, আমাদের এখানে টালিগঞ্জ স্টেশন আছে, সেখানে গিয়ে চুপ করে বসেছিল। তো ওকে ফোন করি, তো ফোনের মধ্যে আওয়াজ আসছে যে টালিগঞ্জ মানে স্টেশনের একটা মানে আওয়াজ আসছে ট্রেনের। তো তখন ওকে জিজ্ঞাসা করলাম যে তুই কোথায় আছিস রে? তখন বললো যে আমি স্টেশনে বসে আছি, আমার মাথা ঠান্ডা হলে আমি বাড়ি চলে আসবো। আমি বললাম ঠিক কথা, কোনো খারাপ না। তো ওকে ওর এক বন্ধু, চেনাশোনাই বন্ধু, ওকে বাড়িতে দিয়ে যান। তো বাড়িতে দিয়ে যাবার পর মেয়ে খুব ভালোই ছিল, অল্প একটুখানি খেয়েছিল রাগের মাথায়। তো খাবার পর তো কী করবে, রাত্রিবেলা শুয়ে পড়লো। রাত্রির 1টার পর থেকে আমার মেয়ের 104 জ্বর, আর তারপরে বমি করছে। বমিটা করছে শুধু হলুদ। হ্যাঁ, মানে কি বলবো, মানে এরকম বমি করে না। আর 104 জ্বর, ওর প্রথমবার হয়েছিল তখন ছিল ওর ডেঙ্গু। ফার্স্ট যখন ডেঙ্গু ধরা পড়ে তখন আমার মেয়ে ডেঙ্গু হয়েছিল, তখন ওর 104.5 জ্বর ছিল, তখন জ্বর। আর এই এই জুলাই মাসের 2025 সালে আবার আমার মেয়ের জ্বর হলো। তো জ্বর কমে না, জ্বর কমে না, সারা রাত বসে বসে জলপট্টি দিই। আমার ঘরে প্যারাসিটামল ছিল, খাইয়েছি, খাওয়াতেও জ্বর কিছুতেই কমে না। তো জ্বর কমে না, জ্বর কমে না, কী করব কী করব, সারা রাত নিয়ে বসে আছি। 104 জ্বর কমছে না। তো 26 তারিখ যেন শনিবার দিন, তো কোনো ডাক্তারখানা খোলা থাকে না। আমি যেখানে নিয়ে যাই, মানে শ্রী অরবিন্দু সেবা কেন্দ্র, মানে সেটা হচ্ছে তালতলা ইডিএফ। ইডিএফ খোলা থাকে, কিন্তু এমার্জেন্সি খোলা থাকে, কিন্তু ওনার ডাক্তার বসে না। ওনার ডাক্তার বসবে রবিবার, রবিবার পড়ে গেছিলো, সোমবার বসবে। তো সেদিন সোমবার, শনিবার সারা রাত যায়, আর রবিবার সারা দিনটা যায়, জ্বর কিছুতেই কমছে না। 104 জ্বর, যখনই মাপছি 104, 104 জ্বর। আর আমি যে ডাক্তারকে দেখাই সেই ডাক্তার মানে 103 বা 101, 102 জ্বর না হলে প্যারাসিটামল দিতে বলে না। তো আমি সেখানে 104 জ্বর, প্যারাসিটামল একবারই দিয়েছিলাম, একটা গ্যাসের ওষুধ দিয়েছিলাম। তো জ্বর কমছে না, রবিবার সারা দিন যায়, কিন্তু মেয়ে উঠে কিছুতেই বসতে পারছে না, মেয়ে চোখ খুলতে পারছে না, মেয়ে খেতে পারছে না। তো ওর মধ্যেই মেয়েকে আমি একটা কথা জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, রাস্তায় কোনো বন্ধু বান্ধবের সাথে যে বন্ধু তোকে দিয়ে গেছিলো, সে আমাদের খুব চেনাশোনা। তো আমার মেয়ের ছোটোবেলা থেকেই বন্ধু সে। তো আমি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, তোকে কি কিছু দিয়েছিল? তো বললো, মা আমাকে কোল্ড ড্রিঙ্কস কিনে দিয়েছিলো, আমি খেয়েছিলাম। তো আমি বললাম, হ্যাঁ রে, কোল্ড ড্রিঙ্কসটা কি তোর সামনে কিনেছিল, কি তোর সামনে খুলেছিল? তো মেয়ে বললো, না মা, খোলেনি, আমাকে এমনি দিয়েছিল, কিন্তু কোল্ড ড্রিঙ্কসের যে ঝাঁসটা সেটাই ছিল, কিন্তু খুলেছে কি খুলেনি সেটা আমি জানি না। তো ঠিক আছে। তো মেয়ের জ্বর কমে না, জ্বর কমে না, জ্বর কমে না। তো কি করব কি করব খুঁজে পাই না। তো রবিবারটা সারা দিনটা এরকম কেটে যায়, রবিবার সারা দিন সারা রাত এরকমভাবে কেটে যায়।
তো সোমবার দিন আমি ডাক্তারখানায় নিয়ে যাই। তো ডাক্তারখানায় নিয়ে যাই, তো দেখো আমার মেয়ের অবস্থা, দেখতে পাচ্ছ? তোমাদের আর একটা ফোনে দেখাচ্ছি, দেখো কি অবস্থা। আমি যে ছবি তুলবো বা ভিডিও করব, যে তোমাদের দেখাবো আমার মেয়ে, আমি সেটা মা হয়ে পাচ্ছি না। দেখতে পাচ্ছ আমার মেয়ে, মানে কি বলবো, এই যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ কি না, এই যে মানে চোখ খুলে তাকাতে পারছে না, এত জ্বর। তো যাই হোক, আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তারকে দেখালাম। তোমাদের কোন ডাক্তারের কাছে নিয়ে গেছি কি না নিয়ে গেছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব আর একটা ভিডিওতে। তো মানে ডাক্তারের কাছে নিয়ে যেতে ওখানে 105 জ্বর ধরা পড়ে। সঙ্গে সঙ্গে ওরা কি করে, যে একটা মানে টাওয়াল, বরফ টাওয়াল দিয়ে ওর গা হাত পা মুছিয়ে দেয়, মাথা টাথা মুছিয়ে দেয়, দিয়ে 1 ঘন্টা বসিয়ে রাখার পর কিছুটা একটুখানি মানে 104 মানে 5 ছিল, যেখানে ওখানে দেখাচ্ছিল 104 4.5-এর মধ্যে আসে। তো ওখান থেকে প্যারাসিটামল দেয় আর বমি বন্ধ করার ওষুধ দেয়, ওআরএস দেয়, ইমিডিয়েটলি ভর্তি করা লিখে দেয়। তো ভর্তি করা লিখে দেওয়ার পর উনি বলল যে আমি আপনার মেয়েকে দেখতে পাচ্ছি না, আমি অন্য ডাক্তারকে রেফার করলাম। তো উনি কি বলে দেখো, দেখে তারপরে ভর্তি করে দিও। তো আমি ওখানেই আমি যেহেতু দেখাই, আমি ওখানে দেখালাম মেডিসিনের ডাক্তারকে। মেডিসিন ডাক্তার বলল যে ওষুধগুলো উনি দিয়েছে সেই ওষুধগুলো 3 দিন খাওয়ান, 3 দিনের পর যে অ্যাডমিট লেখা হয়েছে সেটা তোমরা করে দেবে। মেয়ের অবস্থা খুবই খারাপ, জ্বর কমছে না। তো 3 দিন বিনা ওষুধে যদি জ্বর কমে যায় তাহলে খুব ভালো, আর ওষুধ খাইয়ে যদি জ্বর কমানো হয় তাহলে অ্যাডমিট করতে হবে। তো টেস্ট অনেকগুলো লিখে দিয়েছিল, সেই দিনের মধ্যে আমি 15,000 টাকার মতন টেস্ট করি, টেস্টে কিচ্ছু ধরা পড়ে না। ডেঙ্গু, ম্যালেরিয়া, এমনি জ্বর, ঠান্ডা লেগে জ্বর, এখন ওয়েদারের জ্বর, কিচ্ছু ধরা পড়ে না। কোথায় যাব কোথায় যাব, 26, 27, 28, 29, 4 দিন আমি দেখলাম। 30 তারিখে আমি ঠাকুরের দ্বারস্থ হলাম। কি করব বুঝে উঠতে পারছিলাম না। তো আমি এখানে একজনকে জিজ্ঞাসা করলাম, সেই ঠাকুরের দ্বারস্থ হতে অনেক কিছু দিয়েছে। আর দেবার পর বলা হলো যে ওকে কিছু খাওয়ানো হয়েছিল। আমি বললাম হ্যাঁ, এরকম কিছু খাওয়ানো হয়েছিল। তো বলল ওর পেটে একটা ওষুধ পাওয়া গেছে, সেই ওষুধটা হচ্ছে খুব কড়া ডোসের ড্রাগস টাইপের কোনো একটা ওষুধ, কোল্ড ড্রিঙ্কস যেটা খেয়েছিল সেটার সাথে মিশিয়ে খাওয়ানো হয়েছে। আমি শুনে অবাক, যে একটা চেনা ছোট্টবেলার বন্ধু মানে এইরকম করে ফেলবে, আমি সত্যি বুঝতে পারিনি। কিন্তু ঠাকুরের কৃপায় ও আমার হাতে মেয়ে তুলে দেয়, মেয়েকে বাড়িতে নিয়ে আসে, এটা কপাল ভালো। কিন্তু এত বড় ক্ষতি করে দেবে আমি বুঝতে পারিনি। আজও মেয়ে মাথা তুলে দাঁড়াতে পারে না, বসতে পারে না, খেতে পারে না। আমি কবে যে মেয়েকে সুস্থ করে তুলবো আমি নিজেও জানি না, কবে আমার মেয়ে সুস্থ হবে সেটাও আমি জানি না। আমি তো মা, অনেক কথা বলেছে, আমি তো ফেলে দিতে আমার মেয়েকে পারি না। তোমরাই বলো, তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমি তো মা হয়ে কি করে মেয়েটাকে ফেলে দিই বলো? এখনো পর্যন্ত লড়াই করে যাচ্ছি। হ্যাঁ, তবে একটু জ্বর কমেছে, 104-এর জায়গায় 102 হয়েছে। আজকের পর্যন্ত 101 জ্বর হয়েছে। তো যে ঠাকুরের দ্বারস্থ হয়েছি আমি, ওনারা বলল একটু সময় লাগবে, একটু সময় দিন, আমরা সুস্থ করে তুলব। আর সত্যি ওরা আগে অনেক কাজ করেছে, অনেক সুস্থ করেছে, সেই জন্যে ওনারা আমাকে বলে একটু সময় লাগবে। কিন্তু কবে তোমার মেয়ে সুস্থ হবে বা কবে তোমার মেয়ে ঠিক হবে জানি না। আর আস্তে আস্তে ওর মেন্টালি ডিস্টার্ব হয়েও যেতে পারে। ঠিক আছে, এখান থেকে ওকে বার করতে হবে, কীভাবে বার করবো সেটাও আমি বুঝতে পারছি না। তাই তোমাদের কাছে অনুরোধ একটাই, যে বাবা মা বকুক যাই করুক, ঘর থেকে বেরোবে না। ঘর থেকে যদিও বা বেরিয়ে যাও, কেউ কিচ্ছু দিলে খেও না, সেটা নিজের লোক হোক বা বন্ধু হোক, যাই হোক, কিছু খেও না। এটা আমার অভিজ্ঞতা থেকে হয়েছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমি। আর আমি কোন ডাক্তারখানায় নিয়ে গেছি সেটাও আমি তোমাদের দেখাবো পরের ব্লগে। তো কি বলবো আমি ভেবে উঠতে পারছি না, যে কবে আমার মেয়ে সুস্থ হবে সেটাও আমি জানি না। আমার মেয়ে
ট্রেনিং করছিল, কলেজ করছিল, এত ভালো ছিল, কার যে নজর পড়ে গেল আমি জানি না। তাই সকল ইউটিউব বন্ধুদের জানাই, আমার ছোট ছোট ভাই ভাই বা বোনদের জানাই যে মা বাবা যদি বকাবকি করে ঘর থেকে বেরিয়েও না, ঘর থেকে বেরিয়ে বাড়িতে চলে আসো, কেউ কিচ্ছু দিলে তোমরা খেও না, সেটা নিজের লোক হোক আর যে হোক। কেন আমার অভিজ্ঞতাতে যেটা হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, আমার এখানে আমি আমার ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে। আর আমি যে ডাক্তারখানে নিয়ে গেছি সেই ব্লগটা আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। কেন আমি মানসিক দিক থেকে একা লড়াই করে যাচ্ছি। বরকে তো কাজে যেতে হবে, খাবো কি, চলবে কি করে। কিছুদিন আগে আমি একটা অনেক বড় দুর্ঘটনাতে ঘটে গেছে, আবার একটা এত বড় দুর্ঘটনা। আমার সাথে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। তাই তোমাদের কাছে অনুরোধ, মা বাবা বকাবকি করলে বাড়ির বাইরে যেও না, কাউকে বিশ্বাস করো না, মা বাবাকে বিশ্বাস করো। মা বাবা তোমাদের শত্রু নয়, তাই কেউ কিছু দিলেও তোমরা খেও না। আর ঠাকুরের কাছে তোমরা প্রার্থনা করো যাতে আমার মেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমিও ঠাকুরের দ্বারস্থ হয়ে পড়ে আছি সারা দিন রাত, যাতে আমার মেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো চলো বন্ধুরা, আমি ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে। আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বাই বন্ধুরা।